পারিবারিক অশান্তি তৈরি করে এবার রায়ের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করেছিল নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলাঞ্জনা হঠাৎ করেই যখন নিজের ভাগের অংশটা বুঝে নেওয়ার সিদ্ধান্তটা ওর গোটা পরিবারের সামনে রাখে, ঠিক সেই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে বসা রাই থেকে শুরু করে সকলে চমকে ওঠে এবং রায়ের দাদাভাই বলতে থাকে যে নীলাঞ্জনা, একে তো তুই আমাদের ঘাড়ে জোর করে গায়ে পড়ে এসে চেপে বসেছিস, তার উপরে আবার তুই এত বড় বড় কথা বলিস কী করে বলতো? আর এটা কিসের কাগজ? তুই এরকম করে ছুঁড়ে মারলি কেন বল? তখন নীলাঞ্জনা বলতে থাকে যে দেখ দাদাভাই, তুই যতদূর চাকরি বাকরি করিস তাতে তো আমার মনে হয় যে তুই বেশ শিক্ষিত একজন মানুষ, তাহলে শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও তুই নিজে কেন এই কাগজটা পড়ে নেওয়ার কথা ভাবছিস না সেটা আমাকে বলতো। এখন যদি এমনটা হয় যে আমি তোকে এই কাগজটা পড়ে শোনালাম, তারপরে যদি তোর সন্দেহ হয় যে না আমার মতন একটা দাগি আসামি আর যাই হোক না কেন কোনোদিনও তো ঠিকভাবে পড়বে না, নিশ্চয়ই কোনো না কোনো কিছু আড়াল করেই পড়েছে, তাহলে তোর সন্দেহ দূর করার জন্য তুই বরঞ্চ এই লিগাল ডকুমেন্টটা সকলের সামনে জোরে পড়ে শোনা না, তাহলে সবারও শুনতে সুবিধা হবে। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে যে ওফ বিক্রম, তুই বরঞ্চ এই মেয়েটাকে এখান থেকে বিদায় করার জন্য তুই তাড়াতাড়ি এই পেপারটা পড়ে নে। অন্যদিকে এই কথা বলা মাত্র সেই ডকুমেন্টটা যখন বিক্রম পড়ে, ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে এসব কী নীলাঞ্জনা, তুই কি মনে করেছিস যে তুই আমাদের কাছ থেকে এই বাড়ির অংশ চাইবি আর আমরা তোকে সুর করে এই বাড়ির অংশ তোকে বুঝিয়ে দিব? তুই ভুলে যাস না যে তোর বিরুদ্ধে কিন্তু অনেকগুলো কেস অলরেডি ফাইল করা আছে, তাহলে এবার যদি তোকে আমাদেরকে হেনস্থা করার দায়ে তোকে আবারও জেলে ঢুকাই তখন কিন্তু তোর বের হওয়া মুশকিল হয়ে যাবে। তাই তুই ভগবানের দয়ায় যেরকম করে বেরোতে পেরেছিস সেটার প্রতি কৃতজ্ঞ থাক, আর কোনো মতেই নতুন করে অশান্তি বাঁধানোর চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে নীলাঞ্জনাকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে আর তুই কি করে নিজের অংশটা বুঝানোর কথা বলছিস বলতো, যেখানে কিনা স্রোত থেকে শুরু করে রায় আমরা কেউই এসব নিয়ে এখন ভাবছি না, তাহলে তুই এতটা স্বার্থপরতা কেন দেখাচ্ছিস বল? অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে আলবাদ আমাকে দেখাতে হবে, কারণ তোমাদের সকলের মতন তো আমি এত উদার মন মানসিকতা রাখি না, তাই না? আমার নিজেরটা নিজের বুঝতে হবে, আর আমি খুব ভালো করেই জানি যে একটা সময় এমন এসে দাঁড়াবে যে তোমরা আমার ভাগের অংশটা তোমরা হয়তো বা অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার কথা ভাববে, এমনটাও হতে পারে যে আমাকে তোমরা উচ্ছেদ করে দিলে, কিন্তু সেটা হওয়ার আগেই আমি এবার কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না, বিধায় আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। এবার যদি তোমরা ভালোই ভালো এই বাড়িটা বাট করে আমার অংশটা আমাকে বুঝিয়ে দিতে না পারো তাহলে তো ভালো, নয়তো আমি আইনি পদক্ষেপের দিকে এগোবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই রাই বলতে থাকে যে আচ্ছা, তোমার মনে হয় না যে তুমি বড্ড বেশি বার বেরিয়ে গিয়েছো? কারণ যতদূর আমি তোমার সম্পর্কে শুনলাম তুমি তো নাকি একজন দাগি আসামি, তুমি নাকি একজনকে কিডন্যাপিং করার ফলে জেলে গিয়েছো, সেখান থেকেও বেল পেয়ে বেরিয়েছো, এবার নাকি একজনকে মারার দায়ে তুমি জেলে গিয়েছিলে, সেখান থেকেও বেল পেয়ে বেরিয়েছো, তাহলে তুমি এরকমটা বলছোই বা কোন অধিকার? আমি তো সেটাই বুঝছি না। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে বারে তুমি না নিজেকে অনামিকা বলে দাবি করছো, তাহলে অনামিকা হওয়া সত্ত্বেও তুমি তো আমাদের এবারে কোনো অংশ না, তাহলে তুমি গায়ে পড়ে কেন আমাদের বাড়ির প্রত্যেকটা ম্যাটারে ইনভলভ হওয়ার চেষ্টা করছো বলো তো? অন্যদিকে বিক্রম বলতে থাকে যে একদম তুই ওর সাথে চারাং চারাং কথা বলার চেষ্টা করবি না, কারণ ও আমাদের রাই আর সেটা খুব শীঘ্রই ওর মনে পড়ে যাবে, তাহলে ও এ বাড়ির একজন হকদার এবং হকদার হিসেবে ও এখানে কথা বলাটা রাইট রাখে, এটা তুই ভুলে যাস না। অন্যদিকে নীলাঞ্জনা থাকে এত কিছু আমি বুঝি না, আমার ভাগটা আমাকে বুঝিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো হতো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।